বাংলাদেশের লোকজনদের জন্য একটা প্রবাদ বাক্য এই সময় একদম ফিট বসছে, সেটা হলো যেই থালায় এরা খায় সেই থালাতেই ছিদ্র করে। বাংলাদেশ যে আজকের সময় এক্সিস্ট করছে অর্থাৎ অস্তিত্বে রয়েছে তার প্রধান কৃতিত্ব যায় ভারতীয় সেনাবাহিনীর কাছে। ভারতই বাংলাদেশকে তার পায়ের ওপর দাঁড় করিয়েছে, কিন্তু এখন সেই সমস্ত লোকজনই ভারতের ওপর হামলা করার জন্য হুমকি দিচ্ছে। আসলে বাংলাদেশের কট্টরপন্থী সংগঠনের লোকজন অখণ্ড বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখতে শুরু করেছে, আর এখন তারা ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছে। যেই ছবিটা এখন আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হলো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভীষণ ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ম্যাপ, আর বাংলাদেশের লোকজন এটাকে শেয়ার করছে। ভারতকে ঘৃণা করার কারণে এখন এই সমস্ত লোকজন বলছে যেইভাবে তারা বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের আর্মিদেরকে নিচু হতে বাধ্য করেছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে সক্ষম হয়েছে, এছাড়াও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে রিজাইন করিয়েছে, ঠিক একইভাবে এই সমস্ত লোকজন দাবি করছে যে পরবর্তীকালে এরা ভারতের বিভিন্ন অংশের ওপর কবজা করে অখণ্ড বাংলাদেশ গঠন করবে। আর এই ছবিটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সাইডে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ছবিতে যে অংশগুলি গ্রিন কালারের রয়েছে সেই নিয়ে বাংলাদেশের লোকজনদের কথা হলো সেই অংশগুলোকে তারা ভারতের থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেবে। এছাড়া তাদের কথা অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এমনকি অরুণাচল প্রদেশকেও ভারতের থেকে ছিনিয়ে নিয়ে অখণ্ড বাংলাদেশ গঠন করবে। আর তাদের কথা হলো ধীরে ধীরে তাদের জনসংখ্যাও বৃদ্ধি পাবে, সময়ের সঙ্গে সঙ্গে তারা আরো শক্তিশালী হয়ে উঠবে এবং তারপর এরা ভারতের থেকে এই সমস্ত জায়গা দখল করে নেবে। যেই কাজ এখনো অবধি পাকিস্তান করে উঠতে পারেনি, যেটা চীনের দ্বারাও করা সম্ভব হয়নি, সেইটা নাকি বাংলাদেশের এই কট্টরপন্থী লোকজনরা করবে। ভাবা যায় দিবা স্বপ্ন ছাড়ার এগুলো কি হতে পারে? ভাবুন, এটা সেই বাংলাদেশ যাকে পাকিস্তানের থেকে স্বাধীন করানোর জন্য হাজার হাজার ভারতীয় সেনাবাহিনী শহীদ হয়েছিল, আর অন্যদিকে 4 থেকে 5 হাজার সৈনিক গুরুতরভাবে আহত হয়েছিল। আর এর জন্য তারা ভারতকে ধন্যবাদ বলার জায়গায় ভারতের বিরুদ্ধে গিয়েই অখণ্ড বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখেছে। এদের কথা হলো ভারত তাদের শত্রু নাম্বার 1, কারণ ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এর সাথেই খবর আসছে যে বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ভারতে তার প্রথম ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, আর এই ইন্টারভিউ ভারত সরকারের পারমিশন ছাড়া তো অবশ্যই হয়নি, যার মানে হলো শেখ হাসিনা লম্বা সময় পর্যন্ত ভারতে থাকবে। আর মোদী সরকারের জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। ইকোনমিক টাইমসে শেখ হাসিনা স্টেটমেন্ট জারি করেছে, যদি তিনি আমেরিকাকে মিলিটারি বেস তৈরি করার জন্য পারমিশন দিয়ে দিতেন তাহলে তিনি এখনো বাংলাদেশের প্রাইম মিনিস্টার পদেই থাকতেন। উনি বলেছেন যে বাংলাদেশে বেশি লোকজনের মৃত্যু দেখতে চাইনি, এই জন্য আমি প্রাইম মিনিস্টার পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছি, কিন্তু আমি পুনরায় বাংলাদেশ যাব, আমার পার্টি আবার পুনরায় দাঁড়াবে। এবং যে সমস্ত নির্দোষ লোক মারা গিয়েছেন তাদেরকে নিয়েও শেখ হাসিনা দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও সেখান থেকে খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশে যে স্টুডেন্ট লিডার রয়েছেন যারা 7 থেকে 8 মাস আগে প্রোটেস্ট শুরু করেছিল এবং এত লম্বা সময় ধরে চালাচ্ছিল, উনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তারা এখন বাংলাদেশের পলিটিক্সে এন্টার করবে। মেন অপোজিশন পার্টি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অন্তর্বর্তী গভর্নমেন্টের কাছে দাবি করেছে যে যাতে যত দ্রুত সম্ভব ইলেকশন হয়, কিন্তু স্টুডেন্টরা দাবি করেছে এই সময় তাদের কাছে কোনো পার্টি নেই, এমনকি কোনো পলিটিক্যাল স্ট্রাকচার, ফান্ড বা প্রপার স্ট্র্যাটেজি নেই, অর্থাৎ কিছুই নেই, তাই তাদের কিছু সময় লাগবে। এই সময়ে বাংলাদেশের 4 শক্তি নিজেদের ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য ক্রমাগতই চেষ্টা করছে। প্রথম হলো বাংলাদেশের আর্মি, দ্বিতীয় হলো বাংলাদেশের মেন অপোজিশন পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তৃতীয় জামাতি ইসলামী এবং কট্টরপন্থী সংগঠন, এবং চতুর্থ স্টুডেন্ট লিডার। আর এই 4 শক্তি চেষ্টা করছে বাংলাদেশ ইলেকশনের পর যে নতুন সরকার গঠন হবে তাতে এদের অংশীদারিত্ব থাকে, আর এদের অংশীদারিত্ব যেন সবচেয়ে বেশি থাকে, যাতে এদের পলিটিক্যাল ফিউচার সম্পূর্ণভাবে সেফ থাকে। পরবর্তী আপডেট আসছে ভারতের 2টো ফাইটার জেট প্রোগ্রামকে নিয়ে, যেগুলো অলরেডি অনেক লেট চলছে। আসলে কিছুদিন আগেই একটা হাই লেভেল মিটিং হয়েছিল যেখানে ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর সমীর এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত দুজনেই প্রেজেন্ট ছিলেন। এই মিটিং এ যখন ইন্ডিয়ান এয়ারফোর্স ডিআরডিও কে প্রশ্ন করেছিল যে তেজস মার্ক 2 এবং 5th জেনারেশন ফাইটার জেট অ্যামকা তারা কবে পাবে, আর তারা কবে ডেভেলপমেন্টের স্টেজ থেকে মোস্ট প্রোডাকশন স্টেজে এন্টার করবে, এর রিপ্লাইয়ে ডিআরডিও কিছু টাইমলাইন দিয়েছে। এখন ইন্ডিয়ান এয়ারফোর্সকেও নিজেদের ফিটনেসকে মেনটেন করতে হবে, আর পরবর্তী প্ল্যান এর উপরই ভিত্তি করে করতে হবে। এই জন্য ইন্ডিয়ান আর্মির প্রশ্ন করা আবশ্যিক। এখন এই যে মিটিং হয়েছে সেখানে ডিআরডিও এবং এইচএএল অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের অফিসিয়ালস ইন্ডিয়ান এয়ারফোর্সকে বলেছে যে
এখনকার টাইমলাইন অ্যাকর্ডিং 2029 সালে তেজস MK2 ট্রায়াল ফেজে থাকবে। এছাড়াও 2029-এ তেজস MK2 এর মোস্ট প্রোডাকশন স্টার্ট হবে। আর আমাদের যে 5th জেনারেশনের ফাইটার জেট AMCA প্রোগ্রাম রয়েছে সেইটা ট্রায়াল চলবে 2035 সাল অবধি, আর সেটাও মোস্ট প্রোডাকশনে এন্টার হবে 2035 সালেই। DRDO এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের অফিসিয়ালস বলেছে যে প্রথমে তেজস MK2 ইন্ডিয়ান এয়ারফোর্স পাবে 2029 সালে, আর তারপর প্রথম AMCA ফাইটার জেট পাবে 2035 সালে। এবং অন্যদিকে দেখতে গেলে চীন দুটো স্টেলথ ফাইটার জেট অলরেডি করে নিয়েছে, আর 2035 সাল পর্যন্ত চীন তাদের 6th জেনারেশনের ফাইটার জেটও ডেভেলপ করে নেবে। লিটারালি আমরা স্টেলথ ফাইটার জেটের বিষয়ে সম্পূর্ণ বিশ্ব থেকে অনেক পিছিয়ে আছি। এই সময়ে বিশ্বের 16টা দেশের এয়ারফোর্সে একটা স্টেলথ ফাইটার জেট অলরেডি মজুত রয়েছে। এছাড়াও আরো 2-3টে দেশ F-35 এর অর্ডার প্লেস করে রেখেছে, আর তাদের কাছেও সেটা 2 থেকে 3 বছরের মধ্যে চলে আসবে। কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সকে এখনো 11 বছর অপেক্ষা করতে হবে। তা আপনার কি মনে হয়, আমাদের কি এই মুহূর্তে অন্য কোনো দেশের থেকে 5ম প্রজন্মের ফাইটার জেট পারচেস করা উচিত? হ্যাঁ অথবা না নিচে কমেন্টে অবশ্যই জানান। আজকের পরবর্তী আপডেট আসছে মালদ্বীপ থেকে। রিসেন্টলি বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্যার মালদ্বীপে গেছিলেন, আর গত পরশুও ভারত সরকার মালদ্বীপকে বিভিন্ন উপহার দিয়েছে। এই 2-1 দিন আগেই জয়শঙ্কর স্যার মালদ্বীপে আড্ডু রিক্লামেশন অ্যান্ড শোর প্রোটেকশন প্রজেক্টকে ইনাগরেট করে এসছেন, যেটাকে ভারতের সাহায্যে নির্মাণ করা হয়েছিল। এছাড়াও মালদ্বীপের রিকোয়েস্টে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ভারত মালদ্বীপের 1000 জন সিভিল সার্ভেন্টকে ভারতে ট্রেনিং দেবে। এদের অ্যাকোমোডেশন, ফুড, ট্রেনিং এই সমস্তের ওপর যে খরচ হবে তা সমস্ত ভারত সরকার পে করবে। আই হোপ এত কিছু পাওয়ার পরও মালদ্বীপ যেন আবার চীনের সঙ্গে না মিলিত হয়ে যায়, আর এমনটা হয়ে গেলে সমস্ত কিছুই বরবাদ হয়ে যাবে। পরবর্তী আপডেট আসছে রাশিয়া এবং ভারতকে নিয়ে। আসলে ভারতের বিভিন্ন লোকজন এই সময় রাশিয়ান আর্মিতে ফেসে রয়েছে, আর তারা ক্রমাগত ভারত সরকারকে তাদের ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছে, কিন্তু রাশিয়ান আর্মি এখনো পর্যন্ত তাদেরকে রিলিজ করেনি। এছাড়াও 13 জন ভারতীয় রাশিয়ান আর্মিতে যুদ্ধ করতে করতে মারা গেছেন। এছাড়াও এখনো 69 জন ভারতীয় রাশিয়ান আর্মিতে ফেসে রয়েছেন, যারা ভারত সরকারের থেকে সাহায্য চেয়েছে। এখন এই যে পুরো বিষয়টা রয়েছে সেটা ভারতের অপোজিশন পার্টি সংসদেও তুলেছে। এর সাথে ভারতীয় মিডিয়াতেও এটা যথেষ্ট ভাইরাল হচ্ছে, যার কারণে রাশিয়ারও খুব খারাপ পাবলিসিটি হচ্ছিল। এই জন্য রাশিয়া একটা স্টেটমেন্ট জারি করতে সামনে এসছে। সেখানে রাশিয়ার এমবেসি বলেছে, আমাদের ইন্ডিয়ান মিডিয়ার এই বিষয়ে কমেন্ট করার জন্য বিভিন্ন রিকোয়েস্ট আসছিল। আমরা বলতে চাইছি যে ভারতের এই সমস্ত লোকজন কোনো চাপ ছাড়াই, অর্থাৎ নিজেদের ইচ্ছাতেই রাশিয়ান আর্মির কন্ট্রাক্ট সাইন করে রাশিয়ান আর্মি জয়েন করেছিল। যদিও আমরা খুব তাড়াতাড়ি এই সমস্ত সৈনিকদের রিলিজ করার চেষ্টা করছি। রাশিয়ান এমবেসি এটাও বলেছে যে রাশিয়া কখনোই মিথ্যে এবং ফ্রড ক্যাম্পেইন চালায়নি, আর এই বছরে এপ্রিল মাসের পর থেকে আমরা ভারতের ন্যাশনালস অর্থাৎ ভারতীয়দের রাশিয়ান আর্মিতে ইনপুট করা বন্ধ করে দিয়েছি। এটাই কথা রাশিয়ার। নেক্সট আপডেট আসছে সেই সমস্ত দেশকে নিয়ে যেখান থেকে সবচেয়ে বেশি লোক দেশ ছেড়ে ইমিগ্রেন্ট হয়ে অন্যান্য দেশে যাচ্ছে। আসলে একটা লিস্ট সামনে উঠে এসছে যেখানে বলা হয়েছে 2023 সালে কোন কোন দেশের নাগরিক দেশ ছেড়ে অন্য দেশে সেটেল হতে চলে গেছে। তো এই লিস্টে সবার প্রথমে রয়েছে পাকিস্তান। গত বছর 2023 সালে পাকিস্তানের 15,20,000 লোকজন দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। সেকেন্ড পজিশনে রয়েছে আফ্রিকার সুদান। 2023 সালে সুদানের 13,50,000 লোক দেশ ছেড়ে চলে গেছেন। তৃতীয় পজিশনে এই লিস্টে রয়েছে ভারত। গত বছর অর্থাৎ 2023 সালে ভারত থেকে 9,89,000 লোকজন দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। চতুর্থ নম্বরে রয়েছে চীন। চীনের 5,68,000 লোকজন দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে গেছে। পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশেরও 5,50,000 লোকজন 2023 সালে দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে নেপাল। নেপালেরও 4,10,000 লোক দেশ ছেড়েছে। সপ্তম স্থানে রয়েছে তুর্কি, এবং তুর্কি 3,18,000। অষ্টম স্থানে থাকা ইউক্রেন, যার 3 লক্ষ। নবম স্থানে থাকা ব্রাজিল, যাদের 2,40,000, এবং দশম স্থানে থাকা ফিলিপিন্স, যাদের 1,64,000 লোকজন নিজের দেশ ছেড়ে বিশ্বের অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। তো এই ছিল আজকের আমাদের আপডেট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং বাংলাদেশের বিষয়ে আপনার মূল্যবান মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন।